আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার বন্ধ। যেহেতু বন্ধ, আমি পুঁজিবাজার সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। প্রথমেই যদি আসি, বিসিএসআরই তদন্ত করবে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। কমিশন মনে করতেছে যে বিসিএসআরই নিয়ে হয়তো কোনো কারসাজি হয়েছে, যার কারণে কমিশন তদন্ত করবে। এবং তদন্ত করা মানেই হচ্ছে যে একটা জরিমানার মুখোমুখি পড়া, যারা এই শেয়ারটাকে নিয়ে কারসাজি করছে। নিশ্চিত থাকেন এটাই হবে শেষ পর্যন্তই। সুতরাং বিসিএসআরই যারা বিনিয়োগকারী আছেন একটু সাবধানতা অবলম্বন করবেন। ইস্টার্ন লুব্রিক্যান্টের ব্যাপারে স্টক এক্সচেঞ্জ থেকে চিঠি দেওয়া হয়েছে যে কেন দাম বাড়তেছে। তারা বলছে তাদের কোনো নাই, কি বলে, মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই তাদের কাছে, যেটা সবসময় কোম্পানিগুলো দিয়ে থাকে। সুতরাং এই বিষয়ে হয়তো ভবিষ্যতে নতুন করে কিছু একটা হতে যাচ্ছে। আমি একটা জিনিস বুঝলাম না যে একটু দাম বাড়লেই যদি তদন্তের আওতায় নিয়ে আসা হয়, তাহলে দাম কমলে কেন তদন্তের আওতায় নিয়ে আসা হচ্ছে না। যেমন মিডল্যান্ড ব্যাংক সম্ভবত গত 20টা ওয়ার্কিং ডেজে প্রায় 50%-এর মতো কমে গেছে। তাহলে তার বিরুদ্ধে কেন এখনও এই ব্যাপারে কেন প্রশ্ন তোলা হচ্ছে না? এটা একটা বড় কোশ্চেন দাবি রাখে। এরপর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে 12 কারখানার মালিকের বিদের যাত্রা নিষেধাজ্ঞা। এই 12 কারখানার মালিকে কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে পারতেছে না, যার কারণে তাদের বিদের যাত্রায় নিষেধাজ্ঞা দিছে। এটা সম্ভবত থেকে দেওয়া হয়েছে, সরকার থেকে, এটা কমিশন থেকে না। আপনারা দেখে নেবেন, খুব সম্ভবত সরকার থেকে দিছে। কারণ এখানে 12 কারখানার সবাই তো আর পুঁজিবাজারে তালিকাভুক্ত না, এর বাহিরেও আছে। তো এটা থেকে পুঁজিবাজার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা জিনিস নিতে পারে, শিক্ষণীয় বিষয়। সেটা হচ্ছে যেসব কোম্পানির ইপিএস এবং ডিভিডেন্ড ঘোষণা করার পরেও দিবে না, এজিএম করবে না, তাদেরকে এইরকম বিদেশ যাত্রা অথবা জরিমানার মুখোমুখি করতে পারে। মানে এটা করা উচিত, কমিশনের এই কাজটা করা উচিত। অথবা তাদের বিদেশ যাত্রার ব্যাপারে, অথবা তাদের যে কোনো সম্পত্তি ক্রয় করা, মানে এই বিষয়গুলোকে জরিমানার একটা অন্তর্ভুক্তি। যেমন সিপাল নিয়ে তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, অনেকে এন্ট্রি নিয়েছে, তারপর তারা এজিএম করবে বলে 2বার তারা দিছে, এজিএম করে নাই। তারপরে গিয়ে পরবর্তী পরিস্থিতি কী হয়েছে সেটা যারা এখানে আছেন তারা সিপালে তারা জানেন। এরকম আরও আছে, যেমন কনফিডেন্স সিমেন্টও সেম ঘটনা করছে। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, কোনো কোম্পানি যদি 1000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেয়, তাহলে তাকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হবে বাধ্যতামূলকভাবে। এটা অনেকে নেগেটিভভাবে দেখতেছে, কিন্তু মানে ব্যাপারটা কিন্তু পজিটিভ। কী কারণে পজিটিভ, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও দেবো পরবর্তীতে। আপনারা শুধু এটুকু মাথায় রাখেন যে এটা পজিটিভ একটা নিউজ। কারণ সংস্কার কমিশন যেহেতু এই নিউজটা দিছে, কেন তারা দিছে, কোন প্রেক্ষাপটে দিছে? কারণ 1000 কোটি টাকা সংবং কোম্পানিকে দেবে না ব্যাংক কখনও বাজে কোম্পানিকে 1000 কোটি টাকা ঋণ দেবে না, ভালো কোম্পানিকে দিবে। হয় সিটি গ্রুপকে দিবে, না হয় বসুন্ধরা গ্রুপকে দিবে, না হয় মানে ভালো ভালো যে কোম্পানি যারা আছে, মানে এরকম তাদেরকে, অথবা মেঘনা গ্রুপকে দিবে। তো তাদেরকে দিতে গেলে স্বাভাবিকভাবে তাদেরকে পুঁজিবাজারে লিস্টেড হতে হবে বাধ্যতামূলকভাবে। এটা হচ্ছে মূল বিষয়। এটা একদিকে ভালো, মানে এই বিষয়টা করলে আমি মনে করি ভালো একটা বিষয় হবে। অনেকে হয়তো ভাবতেছেন যে একদিকে ব্যাংক থেকে 1000 কোটি টাকা ঋণ নেবে, আবার পুঁজিবাজার থেকে টাকাও নেবে, তাহলে তো মানে এটা কি হলো? আর বিষয়টা এমন না, বিষয়টা একটু ভিন্ন রকম। এরপর যদি এসে অগ্নি সিস্টেমের নাম সংশোধনের জন্য বলা হয়েছে। ইস্টার্ন ব্যাংক, আমি ভিডিও দিয়েছিলাম যে ইস্টার্ন ব্যাংক ডিভিডেন্ড ঘোষণা করছে 17.5% ক্যাশ, 17.5% স্টক ডিভিডেন্ড। সেদিক বিবেচনা করে প্রাইসটা আসলে নো লিমিট প্রাইস ছিল, কিন্তু তারপরও দামটা বাড়ে নাই খুব বেশি, যেহেতু ব্যাংকের শেয়ারগুলো প্রাইস খুব বেশি মুভমেন্টে নাই এই মুহূর্তে। এরপর যে বিষয়টা নিয়ে, জেমিনি সিফুড নিয়ে শেয়ার কারসাজির কারণে বিকন ফার্মার এমডি সহ 5 জনের জরিমানা। কি ভয়ঙ্কর কথা দেখেন, জেমিনি সিফুডের শেয়ার কারসাজি করছে বিকন ফার্মার এমডি সহ 5 জন, তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসছে, জরিমানা করা হয়েছে। কে ভালো, বুঝতে পারতেছেন? আসলে কেউ ভালো না। মানে জেমিনি সিফুড নিয়ে বিকন ফার্মা কিন্তু কিন্তু ওই যে ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, বিকন ফার্মারা কিন্তু একই মালিকের, ওবায়দুল করিম না ওবায়দুল হক, যাই হোক, ওনাদের কিন্তু বিকন ফার্মা। তো ওই
বিকন ফার্মার এমডি এই কারসাজির সাথে জড়িত এবং তাদেরকে জরিমানার মুখোমুখি করা হয়েছে। তো সুতরাং বিকন ফার্মা নিয়ে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন এবং জেমিনি সিফুড নিয়ে তো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। সাকিব আল হাসানের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। শেয়ার কারসাজির সাথে সরাসরি জড়িত ছিল, জরিমানা হয়েছে। হয়তো অন্য কোনো আরও বিভিন্ন বিষয় ইস্যু ছিল যার কারণে তার সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। শার্প ইন্ডাস্ট্রিজের 6 বছরের আর্থিক বিষয় তদন্ত করবে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। শার্প ইন্ডাস্ট্রিজ পুঁজিবাজার তালিকাভুক্ত 6 বছরে তাদের আর্থিক যে বিষয়গুলো আছে, দুর্নীতি হয়েছে ব্যাপারটা এমন না, মানে তদন্ত করবে কোনো দুর্নীতি হয়েছে কিনা এই বিষয়ে 6 বছরের আর্থিক বিভিন্ন প্রেক্ষাপট বিশ্লেষণ করবে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। আমি মনে করি এটা ভালো দিক এবং ভালো একটা উদ্যোগ। ন্যাশনাল ফিড লোকসান বেড়েছে ন্যাশনাল ফিডের। সুতরাং ন্যাশনাল ফিডে যেসব বিনিয়োগকারীরা আছেন আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। লাভেলোর উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তর, লাভেলো আইসক্রিমের যে উদ্যোক্তা পরিচালক তার শেয়ার হস্তান্তর করে শুনে এটা একটা নিউজ আছে। জিকিউ বলফানের তদন্ত করবে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। জিকিউ বলফান পুঁজিবাজারে তালিকাভুক্ত অনেক পুরাতন কোম্পানি, সুতরাং এটাকে নিয়ে তদন্ত করবে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। সুতরাং আপনারা দেখতে পারেন যে জিকিউ বলফানে যারা আছেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। মোটামুটি এই বিষয়গুলো নিয়েই আপাতত আপনাদের কাছে নিউজ দিলাম। আর এর বাইরে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে, যেহেতু সংস্কার কমিটির আইপিওর একটা বিষয়ে ভালো একটা মানে এই যে আইপিও 1000 কোটি টাকা যদি লোন নেয় তাহলে তাকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হবে। আর মার্কেটের এই মুহূর্তে যে মার্কেটের আচরণটা একটু ভিন্ন রকম। কিছুদিন জেড ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি প্লে করছে একটানা 2 মাসের মতো, এখন আবার একটু সাইডওয়েজ মুভমেন্ট যাচ্ছে। আমি বলবো খুব বেশি দাম বাড়তেছে সেটা না, কখনো লাইফ ইন্স্যুরেন্স, কখনো জেনারেল ইন্স্যুরেন্স, কখনো আজকে ফিন্যান্স, আবার কখনো বি ক্যাটাগরি হঠাৎ করে বেড়ে যাচ্ছে, আবার কখনো ব্যাংক হয়তো আসতে পারে, এইভাবে আসতেছে। এটাও একদিকে খারাপ না, ভালো দিক। তবে কমিশন যত কিছুই করুক সব কিছু শেষে হচ্ছে মার্কেটে ভলিউম লাগবে, ফেক ট্রানজ্যাকশান বন্ধ করতে হবে। এই যে গতকালকে 500 কোটি টাকার লেনদেন করলো ফেক, আজকে 386 কোটি টাকা দিয়ে আরও ভালো শেয়ারের প্রাইস বাড়ছে। গতকালকে 504 কোটি টাকার লেনদেন করেও একটা শেয়ারও হল্টেড ছিল না। তো এগুলোর ব্যাপারে কমিশনকে আরও কাজ করতে হবে, শুধু তদন্ত জরিমানা এখন যে বিষয়গুলো ঘটতেছে, এখন যে 2 নম্বরগুলো হচ্ছে, এখন যে মার্কেটের যে কারসাজিগুলো হচ্ছে, এগুলোকে অ্যাড্রেস করা উচিত কমিশনের। পুরাতনগুলো আপনারা তদন্ত করেন। এখন পুরাতন সমস্যা হচ্ছে, পুরাতন বিষয়গুলো ধরতে গেলে বিগত সরকারের লোকগুলো জড়িত হয়ে যায়, ওটা খুব মজা লাগে, খুব ভালো লাগে। সেটা করুক, অসুবিধা নেই, তারা অন্যায় করছে, বিগত সরকারের লোকজন অন্যায় করছে, তাদেরকে ধরুক, জরিমানা করুক, জেলে দেখ, সব ঠিক আছে। এখন যেটা হচ্ছে সেটা আরও ভয়ঙ্কর হচ্ছে। এখন তো প্রতিটা ট্রেড, প্রতিটা মিনিট পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করা হচ্ছে। সো এখন আরও বেশি তদন্ত করা উচিত। এই যে ইনসাইডার ট্রেডগুলো হচ্ছে মার্কেটে, এই বিষয়গুলো তদন্ত করে দেখা উচিত বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের, ঢাকা স্টক এক্সচেঞ্জের। আরও একটা বিষয় খুব পজিটিভ একটা নিউজ, সেটা হচ্ছে আগে ঢাকা স্টক এক্সচেঞ্জ যদি কোনো আইপিওর অনুমোদন ঢাকা স্টক এক্সচেঞ্জ যদি নিষেধ করতো তখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অনুমোদন দিয়ে দিত। এখন সংস্কার কমিশন বলে দিয়েছে, যে সংস্কার কমিটি তারা বলছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ যদি কোনো আইপিওর অনুমোদন না দেয় তাহলে কমিশন আর এটার অনুমোদন দিতে পারবে না। মানে সর্বা ক্ষমতার অধিকারী হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। কোনো কোম্পানি যদি আইপিওতে আসতে চায় তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমতি লাগবে, তারাই মূলত সব কিছু ঠিক করবে। এখানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কোনো কোনো কিছু করতে পারবে না, শেয়ার মানে কোনো প্রভাব এখানে খাটাতে পারবে না। ঢাকা স্টক এক্সচেঞ্জের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। আশা করি আপনার এই নিউজগুলো আপনাদের কাজে লাগবে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেবেন যাতে অনেকের কাছে ভিডিওগুলো পৌঁছায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।